আজকে আমি তোমাদের যে এর আগের দিন পড়াটা বুঝিয়েছিলাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তো সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বলার যখন আমি শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে এটা হচ্ছে মধ্যযুগের কাব্য এবং মঙ্গল কাব্য। তো মধ্যযুগটা কি এবং মঙ্গল কাব্য কি সেই সম্পর্কে আমি তোমাদেরকে আরেকটু বেশিভাবে জানিয়ে দিই, বিশদভাবে জানিয়ে দিই এবং তারপরে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কিছু কথা, কিছু প্রশ্ন আমি বর্ণনা করে তোমাদেরকে বলে দেবো। তোমরা সবাই একটু শুনে নিও। মধ্যযুগ কাকে বলছি না, বাংলা সাহিত্যে 1203 খ্রিস্টাব্দ থেকে বা 1200 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়সীমা, এটাকে আমরা মধ্যযুগ বলে ধরে থাকি। তো এই মধ্যযুগে যে সমস্ত কাব্যগুলো বিশেষ সমাদর লাভ করেছিল তাদের মধ্যে হচ্ছে অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এছাড়া আছে আরাকান রাজসভার কাব্য, চৈতন্য জীবনী কাব্য ইত্যাদি। তো যেটা আমি তোমাদের আজকে পড়ার বিষয়বস্তুর মধ্যে পড়ে সেটা হচ্ছে মঙ্গল কাব্য। তো মঙ্গল কাব্যটা কি সেটা আগে আমরা একটু জেনে নিই, আর তারপরে আমি বলে দেবো যে মঙ্গল কাব্য কেন রচনা হয়েছিল, এর পেছনে কি কারণ ছিল। মঙ্গল কাব্য কাকে বলছে না, ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত লোক সমাজে পূজিত বিভিন্ন যে দেবদেবীর মাহাত্ম্য সেগুলোকে বর্ণনা করে যে কাব্য রচিত হয়েছিল সেটাকেই আমরা বলছি মঙ্গল কাব্য। তাহলে আবার বলে দিচ্ছি, মঙ্গল কাব্য কাকে বলে না, ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত লোক সমাজে পূজিত দেবদেবীর মাহাত্ম্যকে বর্ণনা করে যে কাব্য রচিত হয়েছিল সেটাই হচ্ছে মঙ্গল কাব্য। তো হঠাৎ করে এই মঙ্গল কাব্য রচনা কেন হয়েছিল, তার পেছনেও কিছু কারণ ছিল। সামাজিক কারণটা কি না, মধ্যযুগে অর্থাৎ 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি তিনি কি করেছিলেন, বাংলাদেশকে আক্রমণ করেছিলেন এবং বাংলাদেশকে তিনি শুধু আক্রমণ করে থেমে থাকেননি। বাংলাদেশকে আক্রমণ করার পর বাঙালিদের ধর্ম সমাজ জীবনে আঘাত আনতে থাকেন। তার সঙ্গে সঙ্গে হিন্দু মন্দির, টোল চতুষ্পাটি ধ্বংস, বৌদ্ধদের মঠ ও বিহারের উচ্ছেদ, এই সমস্ত করণ যেমন করতে থাকেন তেমন ধর্মান্তরীকরণও করতে থাকেন। এই যুগে রাজনৈতিক অবস্থা বিপর্যয়ে দেশের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। রাজনৈতিক অবস্থা যেহেতু একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে চলে, তাই দেশের অবস্থা কি হয়, শোচনীয় হয়ে ওঠে। তো সেই জন্য তখনকার মানুষজন কি করে, সাধারণ মানুষ অনেক প্রাচীনকাল থেকে যে দেবদেবীর কথা তারা ভাবতো বা মেনে চলতো, সেই দেবদেবীর ওপর তারা ভরসা স্থাপন করে। সমাজের নানা অনিশ্চিত অবস্থার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মনে লৌকিক দেবতাদের প্রতি একটা আস্থা বৃদ্ধি পাওয়ায় মঙ্গল কাব্যগুলির সৃষ্টি হয়েছে। মঙ্গল কাব্যের মধ্যে বাংলার সমাজ জীবনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন দিকের একটা সুস্পষ্ট ছবি পাওয়া যায়। তাহলে আমরা কি জানলাম যে মঙ্গল কাব্য কাকে বলে, কেন সেই মঙ্গল কাব্য সৃষ্টি হয়েছিল এবং সেই মঙ্গল কাব্য সৃষ্টি হওয়ার পেছনে ঠিক কি কি কারণ ছিল। আচ্ছা, এবার আমি তোমাদেরকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যে তোমাদের পড়াটা আমি বুঝিয়ে দিয়েছিলাম, তো সেই পড়াটার কয়েকটা প্রশ্ন আমি একটু, বেশি না, ওই 5 নম্বরের প্রশ্ন কয়েকটা আমি একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। কারণ যেহেতু এর আগে তোমরা এত বড় বড় প্রশ্ন লেখার তোমাদের অভ্যেস ছিল না, তোমরা ক্লাস 8 পর্যন্ত ছোট ছোট প্রশ্ন লিখেছিলে এবং অনুশীলনী ছিল, তো সেই জন্য কিছু কিছু প্রশ্ন আমি উত্তর তোমাদের আলোচনা করে দিচ্ছি, তোমরা সবাই একটু শুনে নাও। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, গগনমণ্ডলে মেঘ জুড়ে কি পরিস্থিতি সৃষ্টি হলো। প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে উদ্ধৃত অংশটি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত চণ্ডীমঙ্গল কাব্য থেকে নেওয়া কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার অংশ। এটা বলে প্রথম একটা স্ট্যান্ডার লিখবে, তারপরের থেকে লিখবে যে নিমেষের মধ্যে অর্থাৎ মুহূর্তের মধ্যে সমস্ত আকাশ জুড়ে, কলিঙ্গের আকাশ জুড়ে ঘন কালো মেঘ ভর্তি হয়ে গেল
এবং চারপাশে দেখা গেল যে ঈশান কোণের মেঘ সেটা ভয়ঙ্কর আকার ধারণ করলো, উত্তর পবনে বায়ু বইতে শুরু করলো। এই সমস্ত যেটা হলো সবটুকু মিলিয়ে কি হলো, চারপাশে ভীষণ একটা ঘন ঘোর অবস্থা সৃষ্টি হলো এবং তার সঙ্গে প্রচণ্ডভাবে বিদ্যুৎ চমকাতে থাকলো। কলিঙ্গর আকাশ দেখে কলিঙ্গবাসীরা বুঝলো যে একটা বড় রকমের বিপদ বা প্রলয় তাদের জীবনে আসন্ন। চারি মেঘে বরিশে মুষলধারে জল। মুষলধারে জল বর্ষণের কারণ কি? এর আগে আমি বলে দিয়েছি যে প্রথমে যখনই কোনো কবিতার তোমরা উত্তর লেখা শুরু করবে, সেটা প্রথমেই আগে কার লেখা, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কোন কবিতার অংশ বিশেষ প্রথম বলেই সেটা একটা তোমরা প্রথম স্ট্যান্জাটা সেটা লিখবে এবং তার পরের স্ট্যান্জায় লিখবে তার উত্তরটা, প্রশ্নের উত্তরটা লিখবে। তো এখানে যেটা তোমাদের আমি প্রশ্নটা বললাম সেটা হচ্ছে চারি মেঘে বরিশে মুষলধারে জল। মুষলধারে জল বর্ষণের কারণ কি না, কলিঙ্গ দেশে আকাশ হঠাৎ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। তো এই ঘন কালো মেঘে ছেয়ে যাওয়ার জন্য কি হয়েছে না, চারপাশে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যাওয়ার জন্য হঠাৎ সেখান থেকে সেই মেঘ থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এবং চারটে মেঘের কথা যে আমি তোমাদের আগে আলোচনা করে দিয়েছিলাম, সেই চারটে মেঘ মিলে সমস্ত দিক থেকে যেন একটা দিকের মেঘ হিসাবে না, চারটে দিকের মেঘ জড়ো হয়ে গিয়ে তারা অত্যন্তভাবে ভীষণ প্রচন্ড মুষলধারে তারা জল বর্ষণ করে চলেছে কলিঙ্গ দেশের ওপরে। এবং এত তারা জল বর্ষণ করছে, প্রবল গর্জন হচ্ছে মেঘেদের, বিদ্যুৎ চমকাচ্ছে, যে সব দেখে যেন কলিঙ্গবাসীরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। আর চারপাশের মধ্যে আকাশে কি হচ্ছে না, মেঘে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে আকাশ ভাঙা মেঘ থেকে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকি উচ্চনাদ। কলিঙ্গের অবস্থান উল্লেখ করে উদ্ধৃতাংশটির ব্যাখ্যা করো। কলিঙ্গের অবস্থানটা কোথায় বলে দিয়েছিলাম যে বর্তমান উড়িষ্যার কিছুটা অংশ, তারপরে তোমাদের অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং মধ্যপ্রদেশের কিছুটা অংশ জুড়ে কলিঙ্গ দেশের অবস্থান ছিল। তো কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, মা চণ্ডীর নির্দেশে ইন্দ্রের সহায়তায় কি হয়েছিল না, কলিঙ্গ দেশে বিভিন্ন জায়গা থেকে মেঘ উড়ে কলিঙ্গের আকাশে ভীষণভাবে ছেয়ে গেছিল। শুধু তারা ছেয়ে যায়নি, তারা ছেয়ে গিয়ে কি শুরু করলো, একে অপরের মেঘে মেঘে ধাক্কা হওয়ার ফলে প্রচন্ড একটা গর্জনের সৃষ্টি হলো, উচ্চ নাদের সৃষ্টি হলো। এবং ঈশান কোণে কলিঙ্গের আকাশ আচমকা ঘন কালো মেঘে ছেয়ে যাওয়ার ফলে ঈশান কোণে ঘন ঘন মেঘ থেকে বিদ্যুতের ঝলকানি দেখা দিল। দূর দিগন্তে মেঘের যে গম্ভীর আওয়াজ, সেই আওয়াজ শুনে সবাই বুঝতে পারলো যে কলিঙ্গের মেঘ সাংঘাতিক জোরে উচ্চ নাদে আওয়াজ করছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। রর শব্দের অর্থ কি না, রর শব্দের অর্থ হচ্ছে পালানো। কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল না, কলিঙ্গ দেশের প্রজারা হঠাৎ তারা দেখলো তাদের রাজ্যের ওপরে ঘন কালো মেঘ চারদিক থেকে একদম ছেয়ে গেছে এবং শুধু ছেয়ে যায়নি, সেই মেঘ এমন অবস্থা সৃষ্টি করেছে যে সেটা দিন কি রাত সেটা তারা বুঝতে পারছে না। সেখান থেকে প্রচণ্ডভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই মেঘ থেকে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে এবং মুষলধারে জল পড়ছে মেঘ থেকে, বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে বৃষ্টি হয়ে যে তারা তাদের ঘরে থাকাটা আর নিরাপদ বলে মনে করছে না, তারা তাদের ঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়চ্ছে বা পালাচ্ছে। কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনীকে এবং কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কি? জৈমিনী হলেন একজন বাকসিদ্ধ ঋষি। পুরাণে কথিত আছে যে এনার নাম স্মরণ করলে ঝড় বৃষ্টি থেমে যেত। আচ্ছা, কলিঙ্গবাসী জৈমিনীকে কেন স্মরণ করছে না, কলিঙ্গবাসী তাদের মাথার উপর আকাশে যে প্রচন্ড মেঘ দেখতে পাচ্ছে, মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছে, মেঘেদের উচ্চ নাদ দেখতে পাচ্ছে, মেঘেদের গর্জন শুনতে পাচ্ছে, প্রচন্ড বিদ্যুতের ঝলকানি দেখতে পাচ্ছে, মুষলধারে বৃষ্টি দেখতে পাচ্ছে। সবকিছু মিলে কলিঙ্গে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। না তার বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছে কলিঙ্গবাসী, না কোনো বৃষ্টিতে তারা সেখান থেকে বৃষ্টি যে একটুভাবে কিছুক্ষণ পর থেমে যাবে এটাও তারা অনুভব করছে না। এবং তার থেকে বড় কথা, প্রচন্ড হারে ঝড় হচ্ছে,
বৃষ্টি হচ্ছে, সমস্ত দিকে মেঘের ঘন ঘন ডাক শোনা যাচ্ছে, বজ্রপাত হচ্ছে। সব মিলিয়ে কি হচ্ছে, কলিঙ্গবাসী এতটাই ভয় পেয়ে গেছে, তারা মনে মনে প্রলয় গুনছে, অর্থাৎ ধ্বংস এরকম কিছু একটা হতে চলেছে। এটা ভেবে তারা কি করলো, এটা ভেবে তারা জৈমিনীকে স্মরণ করলো যে হে বাকসিদ্ধ ঋষি, তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। আচ্ছা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটার যে নামকরণ, এই নামকরণটা কতখানি সার্থক হয়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটার নামকরণটা যেটা আমরা বলেছিলাম, এটা মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রথমে একটু আলাদা করে লিখবে প্রথম স্ট্যান্জার, দ্বিতীয় স্ট্যান্জায় লিখবে যে কলিঙ্গের আকাশে যে ঈশান কোণে ঘন মেঘ জমা হয়েছে এবং সেখানে যে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, প্রচণ্ডভাবে চারপাশে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে, 7 দিন ধরে টানা নিরন্তর বৃষ্টি চলছে, কোথাও কোনো জলস্থল আলাদা করে বোঝা যাচ্ছে না, দিন রাত আলাদা করে বোঝা যাচ্ছে না, এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে মানুষজন প্রলয় গুনছে, মনে মনে তেমন তাদের বিষাদে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং তাদের যা কিছু এতদিন শস্য ছিল সমস্ত শস্য কি হচ্ছে, পচে গেছে, কোথাও জলস্থল আলাদা করে চেনার উপায় নেই। জলের মধ্যে যে সরীসৃপ প্রাণী তারা তাদের সমস্তটুকু ঘর বাড়ি ছেড়ে তারাও সাধারণ মানুষ এবং তারা সবাই জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, পর্বত সমান ঢেউ উঠছে এবং ঢেউয়ের মধ্যে তাদের কলিঙ্গবাসীদের ঘরগুলো প্রচণ্ড দলমল করছে। তো সব মিলিয়ে যে আমরা দেখতে পাচ্ছি অবিরাম যে বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টিগুলো এত যে শিলাগুলো পড়ছে সেই শিলাগুলোর আকার এত বড় যে ভাদ্র মাসে যেমন তাল পড়ে বড় বড় আকারের, সেই তাল পড়ার সমান বড় বড় শিলাবৃষ্টি হচ্ছে এবং সেই শিলাগুলো কি করছে, চাল বিদীর্ণ করে নিচে পড়ছে যাতে সাধারণ মানুষ একদমই ঘরে না থাকতে পারে। তো সব মিলিয়ে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির যে নামকরণ, সেটা যদি তোমাদের মত চাওয়া হয় সেখানে বলবে যে তোমাদের মতেই নামকরণটা অবশ্যই সার্থক হয়েছে, কারণ কবিতার যা বর্ণনা তার সঙ্গে নামকরণের সম্পূর্ণ মিল আছে বলে এখানে তোমাদের মনে হয় এবং এখানেই নামকরণের সার্থকতা। আর আরও একটা প্রশ্ন থাকতে পারে যে সেটা হচ্ছে কলিঙ্গ দেশের কবিতায়, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় প্রাকৃতিক বিপর্যয়ের যে বর্ণনা, তো প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা আমি প্রতিটা প্রশ্নের মধ্যেই কম বিস্তর বলে দিয়েছি। তো সবটুকু মিলিয়ে তোমরা একটু নিজেদের মতন সেটা করে নিও। প্রথম থেকে শুরু করে আমরা কবিতার শেষ পর্যন্ত দেখতে পাই প্রাকৃতিক বিপর্যয় বর্ণনার কথাই বলা হয়েছে, সেখানে আলাদা করে অন্য কোনো কথা বলা নেই। প্রাকৃতিক বিপর্যয় এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মানুষগুলোর কি অবস্থা হচ্ছে সেই সমস্ত বর্ণনায় পুরো কবিতা জুড়ে রয়েছে। তো এই প্রাকৃতিক বিপর্যয়ে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টিতে যে প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলা হয়েছে সে সম্পর্কে কিছু লেখো। আর একটা যেটা বললাম নামকরণটা তোমাদেরকে উত্তর বলে দিলাম এবং এর আগে যে কটা প্রশ্নের আমি আলোচনা করলাম সব কটা তোমরা যেভাবে বললাম ঠিক সেইভাবেই লিখবে এবং লেখার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমাদের লেখাটা সুন্দর হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।